সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি। আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন। আমি পরিচয় করে দিতে চাই। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে আছেন, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, BDNews24.com-এর স্পোর্টস এডিটর। দুই অতিথির সঙ্গে কথা বলবো আমরা, তবে তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে শুরুতেই জানিয়ে দিতে চাই। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। বরিশালের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা চিটাগং। আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয়, আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। দিস ইজ নট দ্য ওয়ে। সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক। ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিপিএল ছাড়ার হুমকি বরিশালের। বোর্ড সভাপতির সাথে স্বাধীন তদন্ত কমিটির বৈঠক। টি-20-র সর্বোচ্চ উইকেট শিকারী এখন রশিদ খান। 633 উইকেটে পেছনে ফেলেছেন ডোয়াইন ব্রাভোকে। শুনছিলেন দেশ বিদেশের খেলা সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা আজকে কথা বলবো বিপিএল নিয়ে। শেষ হতে চলেছে বিপিএল, আর মাত্র দুটো ম্যাচ বাকি, সেকেন্ড কোয়ালিফায়ার অ্যান্ড ফাইনাল। কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু নানা ধরনের আলোচনা, জল্পনা কল্পনা। স্বাধীন তদন্ত কমিটি গঠন হয়েছে। বিপিএলের এই রেস আসলে কতদিন থাকবে কিংবা কিভাবে আসলে শেষটা হবে, আমরা সে বিষয়ে কথা বলবো দুই অতিথির সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। খালেদ মাসুদ পাইলট, প্রথমেই জানতে চাই যে আর দুটো ম্যাচ বাকি। আমরা বলছি যে শেষ হতে চলেছে বিপিএল, সেকেন্ড কোয়ালিফায়ার অ্যান্ড ফাইনাল। সেরা তিনটা দলই কি এখন পর্যন্ত টিকে আছে, এই এক কথায় যদি আপনার কাছে জিজ্ঞেস করি? যেহেতু উপরের দিকে আসছে, তিনটা তো বেস্ট টিমই আসছে, পারফরমেন্স দিয়েই তো আসছে তারা। অবশ্যই বলবো যে খুবই ভালো দল বরিশাল, তারা ডিজার্ভ করে। তারা তো অনেক আগে থেকে প্রথম থেকেই ভালো খেলছিল। বাট চিটাগাং এবং খুলনা আপ অ্যান্ড ডাউন ছিল। প্রথম দিকে তো খুবই আপ অ্যান্ড ডাউন ছিল, ভালো করছিল না। বাট লাস্টে আমার কাছে মনে হয় যে তারা বেশ ভালো কাভার করেছে। ওকে, রনির কাছে জানতে চাই যে রনি, আজকের ম্যাচে খুলনা চিটাগং সমান সমান দল মনে করেন, কিংবা লড়াই কি সমান সমান হবে, নাকি আপনার কাছে মনে হয় যে এক পেশে খেলা দেখবো? এই ধরনের ম্যাচে মানে কোয়ালিফায়ার ম্যাচ বা সেমিফাইনাল ম্যাচ, এখানে আসলে কোনো দলকে এগিয়ে রাখাটা একটু টাফ। যদি গোটা টুর্নামেন্টের পারফরমেন্স ধরি, তাহলে হয়তো চিটাগাংকে একটু এগিয়ে রাখা যায়। কিন্তু মোমেন্টাম, টি-20 ক্রিকেটের মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই মোমেন্টামটা আবার আপনার খুলনার সঙ্গী। এবং এই ধরনের টুর্নামেন্টে রাইট টাইমে পিক করাটা জরুরি, যেটা খুলনা করেছে। মানে যেটা হয় কি, লম্বা টুর্নামেন্টের আইপিএল হোক, বিপিএল হোক, বিগ ব্যাশ হোক, সব ধরনের, যেমন রংপুরের উদাহরণ আমরা রংপুর যখন শুরুতে খেলছিল, আমি আপনার শোতে এসে বলে গিয়েছিলাম যে রাইট টাইমে তারা কি করতে পারে, পিক করতে পারে। কিন্তু আর্লি পিক করার চেয়ে ওই সময়টা পিক করা জরুরি। তার মানে এই না যে আপনি আর্লি ম্যাচ হারতে চাইবেন, কিন্তু একদম টপ ইয়েতে গিয়ে, শেষ দিকে গিয়ে পিক করা জরুরি, একদম পারফরমেন্সে চূড়ায় থাকাটা, যেটা রংপুর করতে পারেনি। খুলনা দারুণভাবে করেছে। তাদের সামনে প্রত্যেকটা ম্যাচ ছিল নকআউট গ্রুপ পর্বের লাস্ট দুইটা ম্যাচ, তারপরে এলিমিনেটর। সো এই সময়টা তারা দারুণভাবে যেভাবে উঠতে গিয়েছে, সেটা তার স্পিরিটটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে, এবং তাদের কনফিডেন্সটা লেভেলটা অনেক হাই থাকবে। সো এই মোমেন্টাম, কনফিডেন্স সব কিছু মিলে, এবং তারা শক্তিও যোগ করেছে। জেসন হোল্ডার এবং আপনার সিমরন হেটমায়ার তাদের দলে এসেছেন। যদিও মানে হুট করে এসে তারা কী করবেন, কিন্তু উইকেট যদি ভালো থাকে, তাহলে হেটমায়ার 5 ওভার থাকলেই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবং হোল্ডার তো খুবই ইফেক্টিভ ক্রিকেটার। সো যেটা বলছিলাম যে মোমেন্টাম, কনফিডেন্স, শক্তিও হয়তো এখন খুলনা এগিয়ে, গোটা টুর্নামেন্টের পারফরমেন্সে চিটাগাং এগিয়ে। সো মানে চিটাগাং কিন্তু একটা কথা বলেছে কালকে, মোহাম্মদ মিথুনের বক্তব্য শুনে, যে বিদেশি প্লেয়ার এনে তারা শেষ মুহূর্তে ভাড়া করা এনে তারা ম্যাচ জিততে চান না, তারা তাদের শক্তি দিয়েই তারা জিততে চান। হ্যাঁ, মানে তারা তাদের একটা পলিসি নিয়ে তার গোটা টুর্নামেন্টে এগিয়েছে। তাদের তো আসলে খুব বড় নাম ছিল না শুরুর দিকে। উসমান খান তাদেরকে টেনেছেন, গ্রাহাম ক্লার্ক তাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। গ্রাহাম ক্লার্ক ভালো করেছেন। তারপরে তো ক্লার্ক গত কয়েকটা ম্যাচে ভালো করতে পারছেন না। খাওয়াজা নাফে একটা ম্যাচে 50 করলেন। বিদেশি ক্রিকেটার সংগ্রহে তারা একটু পিছিয়ে আছেন, এবং বিনোরা ফার্নান্দো মোটামুটি ভালো পারফর্ম করছেন তাদের বল হাতে। ম্যাচ উইনিং পারফরমেন্স না হলেও ইফেক্টিভ একটা ভূমিকা রাখছেন। সো বড় নাম তাদের নেই আসলে। তাদের এক একটা দলের স্ট্র্যাটেজি একরকম থাকে, বাজেট একরকম থাকে। সো তাদের সেই বাস্তবতা মেনে নিয়ে হয়তো মিঠুন বলেছেন। বাট ডেফিনেটলি তাদের যদি সুযোগ থাকতো যে বিদেশি প্লেয়ার আসছে, তারা, আমার ধারণা, তারা নিতেন। অবশ্যই। আমরা যেটা বলছিলাম যে মাঠের পারফরমেন্সে 3 দল কিংবা যে 4 দল ছিল, তারাই হয়তো বা সেরা প্লে অফ যারা খেলেছেন। বাকি 3 দল আসলে খুবই, ব্যবধানটা অনেক বেশি স্পষ্ট ছিল, পার্থক্যটা অনেক বেশি রাজশাহী, ঢাকা এবং সিলেটের। বিপিএলের এই প্রশ্নটা আমার সবসময়, যে আসলে যারা দল করে, দল করার জন্যই কি আসলে এক গ্রুপ দল করে, আর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কি এক দল করে? এই পার্থক্যটা সেটা ঘোচানো কি উচিত, নাকি আপনার মনে হয় যে এটা থাকবেই সবসময়?
না অনেক সময় দেখা গেলো যে মোমেন্টাম থাকে না অনেক টিমের, ধরেন আপনি যেমন ঢাকা টিমের কথা বলেন, কোনো মোমেন্টামই কিন্তু ওইভাবে পায় নাই। ইনিশিয়ালি যখন একটা দুটো তিনটা করে হার থাকে, একটা টিম যখন প্রথম স্টেজে যখন দুটো তিনটা হেরে যায় তখন রিকভারি করা অনেক ডিফিকাল্ট হয়, যতক্ষণ পর্যন্ত আপনি একটা খুব ক্লোজ ম্যাচ না জিতবেন যে টিমটাকে চাঙা করার জন্য। তো সেরকম কিন্তু আসলে এরকমভাবে কিছু পায় নাই। রাজশাহী কখনো কখনো উঠছে, আবার আবার নামছে। আর ওভারঅল টুর্নামেন্টে আপনি কিছু কিছু ফরেন প্লেয়ার অনেক সময় দেখা গেলো যে পুরো সিনারিটা চেঞ্জ করে দেয়, লোকাল প্লেয়ার এবং পারফরমেন্সটা হয়তো দেখা গেলো যে অন্য টিমের সাথে আলাদা করে দেয়। রংপুর এবং আমার যদি মনে হয় যে বরিশালের খেলাটা একটু পুরো টুর্নামেন্টে কিন্তু আলাদা মনে হচ্ছিল প্রথমে স্টার্টিংয়ে লিগ পর্যায়ে, বাট কেন জানি রংপুর আমার কাছে মনে হয় যে লাস্টে এসে হজুত খেলো। এবং আপনার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার লিগে কতখানি ভালো খেলেন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নকআউটে এসে আপনি কী ভালো খেলছেন এটা ইম্পর্টেন্ট। আপনি তো প্রথম স্টেজ হচ্ছে সুপার ফোরে যাওয়া, তাই না? টপ আপনি সুপার ফোরে যাবেন, লিগে আপনি 3-4টা ম্যাচ খেলেন প্রবলেম নেই, কিন্তু 4-এর মধ্যে ঢোকার পরে ওইখানে যে আপনি ম্যাচগুলো জেতাটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুলনা আমার কাছে মনে হয় যে খুব ভালো কাজ করছে, খুব ভালো ইমপ্রুভ করে আসছে। আর রাজশাহী আপনার দল, তাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা এবার টুর্নামেন্টে, মানে এটা আপনি কিভাবে দেখেন? আমি তো বেসিক্যালি খুবই অতিষ্ঠ, আমি বলবো যে আমাদের রাজশাহীর এলাকার মানুষ যারা, আমরা রাজশাহীতে আমি ওন করি রাজশাহী, যেহেতু এটা আসলে খুবই বাজে ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে, মানুষজন খুবই মানসিকভাবে বলেন মানবিকভাবে খুবই ডিমোরালাইজ, যে আমাদের ব্র্যান্ডটাকে নষ্ট করা, রাজশাহীকে নষ্ট করা, যে নামটা কিন্তু রাজশাহী টিম দুর্নীতি করছে, রাজশাহী টিম টাকা দিচ্ছে না। এটা কিন্তু চিটাগাংয়ের ক্ষেত্রেও যদি এরকম হতো, চিটাগাংয়ের মানুষজন কিন্তু খুব কষ্ট পেত। তো আমি মনে করি যে বিপিএলের টিম নেবার আগে ক্রিকেট বোর্ডের, আমি বলবো যে ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে আপনি টিম কাকে পিক করছেন। সাপোজ এক্সাম্পল, আপনি একটা ফ্লাইটে প্রাইম মিনিস্টারকে নিয়ে যাবেন, সেটা বাংলাদেশের হোক আর ইন্ডিয়ান হোক, তো প্রাইম মিনিস্টারকে যখন কোনো একটা জায়গায় নিয়ে যাবেন, তো বিপিএল কিন্তু বিগ ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট। আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ চিন্তা করেন, বাংলাদেশ ইন্ডিয়া, তারপরের ইভেন্টে কিন্তু এই বিপিএল, আইপিএল, বিপিএল। তো এইরকম একটা প্ল্যাটফর্মে লাস্ট 15 বছর ধরে আমরা শুনি যে ফোন অ্যালাউড না ড্রেসিং রুমে, আকশু থাকে। তো তার মানে কতখানি একটা ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে আপনি যাচাই বাছাই প্রক্রিয়াটা হবে একদম ওই রকম যে ফ্লাইটে প্রাইম মিনিস্টার যাচ্ছে, তো এই প্রাইম মিনিস্টার কারা কারা ক্রু হবেন, কারা কারা প্যাসেঞ্জার থাকবেন, কে পাইলট হবেন। তো প্রত্যেকটা ইভেন্টকে যদি আপনি কোয়ালিটি করতে চান, আপনি কিন্তু ওই রকম যাচাই বাছাই হওয়া যাচ্ছিল, বাট যাচাই বাছাইটা আমার মনে হয় খুব একটা ভালো হয় না। তার দায়িত্বটা কে? বিসিবি, বিকজ হচ্ছে অ্যাট দ্য এন্ড রিক্রুটমেন্ট তো করবে বিসিবি, কাকে কাকে আপনি নিয়েছেন। আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না ইন্ডিভিজুয়ালি, কিন্তু অ্যাট দ্য এন্ড বিসিবির উপরে যাবে। কে টাকা দিল না, কি বলে, হয়তো উনি গিল্টি, রাজশাহীর মালিক গিল্টি, মানে টাকা নাই বা দিতে পারছে না, কিন্তু আপনি কাকে পিক করেছেন যে দিতে পারছে না? সিকিউরিটি মানিটা কোথায়? দরকার ওই সিকিউরিটি মানিটা ওখান থেকে নিয়ে আসবে। তো কোনো কিছু জায়গাতে অনেক বড় ল্যাকিং ছিল। আমার কাছে মনে হয় যে আমি মনে করি যে বিপিএলটা আরও ভালো করতে পারতো। এটা একটা ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের কে টাকা দিতে চায় না। আপনি সুন্দরভাবে আয়োজন করলে দেখবেন অনেক কোম্পানি আছে যারা টিম নিতে চায়। আমি নিজেই বলেছিলাম বিপিএল হওয়ার আগে, সামহাও কাউকে না কাউকে দিয়ে নক করেছিলাম যে রাজশাহীর একজন ওনার আছেন, উনি কিন্তু খুব বড়, মানে আমি বলবো যে ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট, নিতে চাই। কিন্তু আপনি তো ইয়া দেবেন না, পাইলট এখানেই ছিল, পাইলট না না, আপনি তো একটা কর্পোরেট মিটিং ইয়া দেন না, একটা ইভেন্ট দেন না, যে বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট একটা 50 জনের একটা ডিনার দেন, যে সবাইকে ইনভাইট করেন যে আমরা বিপিএল করতে যাচ্ছি আগামী 1 মাসের মধ্যে, শর্ট টাইম বা 2 মাসের মধ্যে, আপনারা কারা কারা ইন্টারেস্ট, আপনাদেরকে আমরা এই বেনিফিটগুলো দিতে পারবো, এই জিনিসগুলো আমরা দিতে পারবো। আমার মনে হয় যে অনেক বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা হয়তো আগিয়ে আসবেন, বিকজ আপনি যখন 9-6 হয়, যখন এই যে বিপিএলে যখন এই ফিক্সিং কেলেঙ্কারি যখন আসছে, তখন কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো আর কেউ আসতে যাবে না। এইটা কিন্তু কেউ আসতে যাবে না, ব্র্যান্ড ইমেজটা নষ্ট হয়ে যাবে। রনি ভাইও কি একমত কিনা পুরো পাইলট ভাই যেটা বললো? এবং সঙ্গে আমি গতকাল বরিশালের মালিক মিজান ভাইও বলেছেন একটা কথা, যে তারা ফ্ল্যাট বিক্রি করে কিংবা জমি বন্ধক রেখে আসেন বিপিএল এ দল করতে, টাকা খরচ করতে, কিন্তু এরকম ফিক্সিং হলে আসলে তার বিচার না হলে তারা থাকবেন কিনা সেটা সন্দেহান। এই বিষয়টা জানতে চাই, তার আগে দর্শকের একটা ফোন নিব সঙ্গে। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আসলে আমাদের বিপিএল এর যে ম্যাচগুলো ছিল, যা আমাদের বিসিবি সভাপতি বলছিল যে উনি যে ব্যাংক হিসাবটা দেয় নাই, জি জি, মানে অনেক ব্যাংকের, মানে অনেক টিমেরই ব্যাংক হিসাব ছিল না, বা শুধু বরিশালেরই ছিল, এরকম একটা কথা। ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ছিল যেটা, সেটা দেয়নি অনেক টিমই। জি জি, এখন ওই ম্যাচ ফিক্সিং এর যে কথাটা উঠছে, ম্যাচ ফিক্সিং, জি, ও কথাটা নিয়ে যে একটা নতুন ভাবে কমিটি করার কথা ছিল। জি জি, কমিটি করার কথা ছিল, কমিটি হয়েছে। জি, যে খালেদ ভাইকে একটা প্রশ্ন করার ছিল যে কমিটিটা নিয়ে কি কিছু বলছিল উনি, বা সভাপতি স্যার, বা অন্য কিছু? কমিটিটা হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল রেখেছেন। 3 সদস্যের একটা কমিটি হয়েছে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন আইনজীবী এবং একজন সাবেক ক্রিকেটার, 3 জনকে নিয়ে এই কমিটিটা কিন্তু হয়েছে। এবং কালকেই তারা
ক্রিকেট বোর্ড সভাপতির সাথে দেখাও করেছেন। সুতরাং ফিক্সিং নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে যেটা বলছিলাম যে এরকম কলঙ্ক আসলে 2025 সালে এসেও হতে পারে বিপিএলকে কেন্দ্র করে, যেটা 2013 সালে আমরা ফেস করে এসেছি। 12 বছর পরে আবারও সেই জিনিসটা হলো, এবং অনেকে বলছেন যে 11-12-তে যেটা হয়েছে তার চেয়ে বেশি এবার হচ্ছে আর কি, তাকেও ছাপিয়ে গেছে আলোচনায়। হ্যাঁ, এটা অবিশ্বাস্য যে মানে এই যুগে এসে এই সময় 2025 সালে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে পেমেন্ট ইস্যু হচ্ছে। মানে অনেক লিগে অনেক সমস্যা থাকতে পারে, বিপিএলও ছিল, কিন্তু পেমেন্ট ইস্যু এটা ইনক্রেডিবল ব্যাপার। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি, বিপিএল না শুধু, বাংলাদেশ ক্রিকেট এবং অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেট বিশ্বে, এটা মানে অকল্পনীয়। আমি জানি না সেটা তারা কিভাবে কাভার আপ করবেন। ফারুক ভাই বলছেন পরের আসর থেকে তারা মানে খুব ভালোভাবে করবেন, দেখিয়ে দেবেন, এবং থার্ড পার্টি একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিবে, সেটা আবার সেই 2011-12 দিকে ফিরে যাওয়া, আমি জানি না সেটা তাদের পলিসিগত ব্যাপার, ভালো করতে পারলে ভালো, আমি সেটা জানি না। কিন্তু যেটা বললাম যে পেমেন্ট ইস্যু, দেখুন এবার বিপিএল এ পজিটিভ বেশ কিছু দিক অবশ্যই ছিল। দর্শক এবার যতটা হয়েছে কোনো বিপিএল এরকম হয়নি আমার দেখা। প্লাস আপনার উইকেট ডেফিনেটলি ভালো ছিল, খেলার মান যদিও ভালো ছিল না, কারণ আপনার ক্রিকেটার কোয়ালিটি ক্রিকেটার ছিল না, খেলার মান ভালো ছিল না, কিন্তু রান হয়েছে, উইকেট ভালো ছিল, দর্শকরা কিছু বিনোদন পেয়েছে, ফাইন। কিন্তু আপনি যদি গোড়ায় সমস্যা থাকে, মূল সমস্যা পেমেন্ট ইস্যু থাকলে আপনি যত কিছু করেন ভাই সব শেষ, এবং সব শেষ হয়ে গেছে। মানে এইটা বেশি ভয়াবহ নাকি ফিক্সিংটা বেশি ভয়াবহ, কোনটা? এটা টক্কর হতে পারে আসলে, কোনটা বেশি ভয়াবহ। রনি ভাই কিন্তু সব জানেন, কিন্তু একটু ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন। না, ডিপ্লোম্যাটিক আনসার বলছি যে রায়ান বার্ল যাওয়ার সময় তাকে যখন টিকিট দেওয়া হয়েছে, ফাইনালি তিনি যেতে পারছিলেন না, টিকিট যখন দেখা হয়েছে তখন তিনি এটা নিয়ে কনফিউশনে আছেন যে টিকিটটা আসলে সত্যি কিনা, মানে এই টিকিটটা 2-3 জায়গায় চেক করেছেন আমার জানা মতে। হ্যাঁ, টিকিটটা জাল কিনা এটাও চেক করেছে, মানে কোন লেভেলে যেতে পারে পাইলট ভাই, যে বিশ্বাসটা, মানে ট্রাস্ট লেভেলটা কোন জায়গায় চলে গেছে। সো এই ভাবমূর্তি আপনি কিভাবে উদ্ধার করবেন আমি ঠিক জানি না। এবং পাইলট ভাই যেটা বলছিলেন যে আপনি একটা কর্পোরেট ডিনার করেন, বড় বড় গ্রুপ যারা আছে, বাংলাদেশের সলভেন্ট গ্রুপ যারা আছে তাদেরকে নিয়ে আসেন, কিন্তু সেই উদ্যোগ তো নাই। রাজশাহীতে যারা আছেন তাদেরকে আমরা যত জানি, তারাও বলছেন বিভিন্ন জায়গায় যে অনেকটা ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। কেন আনতে হলো আমি জানি না। দরকার হলে যদি আপনি এবার বিপিএল করতেই চান, আমার 7 দল নিয়েই করতে হবে, আপনি যদি 5টা দল নিয়ে করেন সমস্যা নাই। এবার তো সবকিছুই একটু কাটছাট করে দেশের বাস্তবতা বিবেচনায় সবকিছুই পরিবর্তিত, অনেক জায়গায় আপোষ করে করা হচ্ছে। ওকে, আপনি 5টা দল নিয়ে করেন, 4টা দল নিয়ে করেন, 6টা দল নিয়ে করেন, আপনার 7 দল নিয়ে দেখিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা কেন থাকবে? দেখিয়ে দেওয়ার টেন্ডেন্সিতে ফলাফলটা কী হলো, যেটা মানে এমন বাজেভাবে ব্যাপারগুলো প্রকাশ পেলো, সেটা আসলে মানে রিকভার করা খুব টাফ। এবং স্পট ফিক্সিংয়ের কথা বরিশালের মানে যেটা বলছেন যে এইসব না দেখা হলে তিনি থাকবেন না, এটা মানে তিনি থাকা না থাকার ব্যাপার না ভাই, এটা তো বেসিক ব্যাপার যে এইসব তো থাকতে পারে না একটা লিগে। হ্যাঁ, এবং আমরা সরাসরি আঙুল তুলতে পারি না, কিন্তু এইসব এবার যা দেখেছি তাতে আপনার আসলে মানে স্পট ফিক্সিংয়ের যে ইঙ্গিতগুলো আমরা বিভিন্ন আভাসগুলো বিভিন্ন টুর্নামেন্টে আমরা যা দেখি, এত নগ্নভাবে আমি কোনো লিগে আমি আমার জীবনে দেখিনি। যে ধরনের বোলিং হয়েছে, আপনার পিচের বাইরে বল করা, একটা দুটো বল অনেক সময় শিশির ভেজা বল হাতিয়ে ছুটে গেল, ফাইন, হতেই পারে, কিন্তু ক্রমাগত পিচের বাইরে হচ্ছে, পিচের বাইরে যাওয়ার কারণে নো বল হচ্ছে। একজন স্পিনার বল করছেন, এত ফ্রন্ট ফুট নো বল এত বিশাল, আপনার 1 বলে 7 রান হয়ে যাচ্ছে। কিপার যাতে এমনভাবে নো বল করা হচ্ছে যে কিপার যাতে ধরতে না পারে, সেটা ওয়াইড 4 হবেই। সো এই জিনিসগুলো এত নগ্নভাবে হয়েছে, এই এমন ধরনের স্টাম্পিং হয়েছে যেগুলো আপনি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারেন না, ক্রিকেট খেলায় অনেক কিছু এরকম হয়, কিন্তু আমি জানি যে ইঙ্গিতগুলো কি, কোন টেন্ডেন্সিগুলোতে স্পট ফিক্সিং মানে কীভাবে হয়। সো এই জিনিসটা এত নগ্নভাবে হয়েছে, এটা কিন্তু সবাই জানে, সবাই বোঝে, দলের প্লেয়াররাও এটাও জানে যে রাজশাহী দলের একজন প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, ফর্মার একজন ন্যাশনাল প্লেয়ারের এগেনস্টে অভিযোগ করেছেন, সেই ন্যাশনাল প্লেয়ার যিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে আবার আরেকজন অভিযোগ করছেন, একই দলের কিন্তু। সো এই ব্যাপারগুলো হয়েছে এবার লিগে, এগুলো মানে ওপেন সিক্রেট, সবাই জানে। সেই ক্ষেত্রে তদন্ত কমিটি হয়েছে, তারা কি খুঁজে বের করতে পারবে? মানে এক কথায় যদি জানতে চাই, আমরা বিস্তারিত পরে এসে বিরতির পর আলোচনা করবো। না, এখন জালটাকে যদি ফুটা থাকে তাহলে বের করতে পারবে না, জালে যদি মাছ তুলতে চান পারবে। আচ্ছা, আমরা আলোচনা করবো এই বিষয়ে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম শেষের পথে বিপিএল, সেই টুর্নামেন্ট নিয়ে, যে টুর্নামেন্ট আলোচিত সমালোচিত নানা ইস্যুতে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং আছেন সাংবাদিক আরিফুল ইসলাম রনি। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়েছে, এই বছর কিন্তু অনেকগুলো কমিটি হয়েছে, আপনি কিন্তু দেখবেন যে অ্যান্টি করাপশন ইউনিট কাজ করছে আলাদাভাবে, ক্রিকেট বোর্ড একটা স্বাধীন তদন্ত কমিটি করেছে, ক্রীড়া মন্ত্রণালয় একটা সত্যানুসন্ধানী একটা কমিটি করেছে ক্রিকেট বোর্ডের ফিক্সিং পাতানো কিংবা পেমেন্ট ইস্যু নিয়ে, অনেকগুলো কমিটি হয়েছে। মানে আপনার দিন শেষে আসলে এই কমিটিগুলোর ফল কি হবে সেটা আমার একটা প্রশ্ন, কিংবা এই কমিটিগুলো আসলে দিন শেষে সুপারিশ করে বিভিন্ন, সেই সুপারিশগুলো আসলে বাস্তবায়ন আসলে হবে কিনা বাংলাদেশে অন্য অনেক সেক্টরের মতোই, এটাও আমার প্রশ্ন। আপনার উত্তরটা জানতে চাই। দেখেন, মানুষ তো সবাই আশায় আছে যে ভালো কিছু দেখতে চাই।
এবং এই কমিটি যারা আছেন আমার মনে হয় যে বিশেষ করে ফারুক ভাই আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, ফাহিম ভাই আসছেন, আলটিমেটলি তাদের উপরে বেস করেই কিন্তু অনেক কিছু মানুষ আশা করেছিলেন যে নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু সম্ভাবনা একটা বাংলাদেশ ক্রিকেটে দেখতে চাই। তো এই পর্যন্ত আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমরা দেখার মতো আসলে ওইভাবে কিন্তু খুব একটা চোখে পড়ার মতো হয় নাই। যে আমি ওনাদেরকে ছোটো করে বলছি, বাট আমার কাছে মনে হয় যে তাদের কাছে মানুষ আশা করেছিল যে নতুন নতুন প্ল্যান, ডিজাইন, আপনি কিছু কিছু জিনিস দেখানো, মানুষকে দেখানো যে না আমরা এই 1 বছর বা 5 বছরের মধ্যে আমরা এই জিনিসগুলো করব। তো এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানে রেগুলার ওয়ার্ক, যে বিপিএল সেটা করতে যেই তো আসলে অনেক অস্থিরতা। হ্যাঁ, অস্থিরতা। তো সেগুলো আমার মনে হয় যে আরও সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত, যেটা বিপিএল এর ওনার সাথে আমি একমত যে টিম এত বেশি না করে প্রথমে হয়েছিল আমি যে বিপিএল কেন করবো এই বছর, বিকজ খুব একটা ভালো সময় ছিল না। আমি কিন্তু মনে করলাম বিপিএল এই বছরে না করলে বরঞ্চ আমি শোনেন আমার কথা হলো যে আপনার ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি যখন আপনি কোনো কিছু করবেন তখন আপনাকে ওই ব্র্যান্ডটাকে চিন্তা করতে হবে যে না আমার ইমেজটা যেন ওই লেভেলে থাকে, আমাকে যেন মানুষ নিচে না নামায় নেয়। তো আপনি যেহেতু মানে পরিবেশ ভালো ছিল না, আমার কাছে মনে হয় যদি বিপিএল করতেই হয়েছে একটু টিম কমাই দিয়ে জাস্ট শুধুমাত্র কোয়ালিটি মানে এবছর মতো জাস্ট শুধুমাত্র করার দরকার করে ছেড়ে দিলাম, কিন্তু কোয়ালিটিকে ফলো করবো না। তো সাথে আপনার কাছে মানে অনেক কিছু জিনিস আমরা নতুন নতুন অনেক উদ্যোগ নিতে পারতাম, যে উদ্যোগগুলো যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিগ হয় না, লিগগুলো যেন পুশ করা, মাঠ হচ্ছে না মাঠগুলো যেন পুশ করা, নতুন নতুন প্রেজেন্টেশন তৈরি করে দেখানো যে আমরা এই 1 বছরে আমরা এই জিনিসগুলো করে রেখে যেতে চাই, যেন পরবর্তী ক্রিকেট বোর্ড এসে যেন এটাকে ফলো আপ করতে থাকে, মানে সুন্দর একটা জিনিস। আর আপনি যেটা বলছেন যে হলো কি বলে বিভিন্ন কমিটি হচ্ছে বা হচ্ছে, আমি জানি না, কমিটি তো ধরেন ভালো কাজের জন্যই করা হয়, যে কাজগুলো যেন মানে ভাগ করে ডিভাইড করা হয়, যেন কাজগুলো যেন সহজেই কাজগুলো সমাধান হয়। আর ডিপেন্ড করছে কমিটি আপনি কোয়ালিটি লোক দিয়ে কমিটি বানাবেন নাকি না শুধুমাত্র আপনি ওই মানুষকে বানায় একটা সংখ্যা বানিয়ে আপনি কমিটি বানাবেন। আমাদের জাতীয় দলে অনেক প্লেয়ার খেলে, আমার কাছে মনে হয় আপনার অফিসে অনেক লোক জব করে, তো সবাই কিন্তু ক্রিয়েটিভ হয় না, সবাই কিন্তু যে জায়গার জন্য মানে কাজে মানে পারফেক্ট তাকে সেই জায়গায় চুজ করেন। আপনি শুধু ন্যাশনাল টিমের প্লেয়ার হলে যে আপনি সিলেক্টর বানিয়ে দেবেন, ন্যাশনাল টিমের প্লেয়ার হলে যে আপনি গ্রাউন্ডসে দেবেন ন্যাশনাল টিমের, না, আপনি আগে পিক করতে হবে যে ওই লোকটার কী আইডিয়া আছে এবং কি জিনিসটা এনজয় করে, তাকে কি ওখান থেকে জিনিসটা পাবো কিনা। আপনি এমন মানুষকে নিয়েন না যে মানুষটাকে দিয়ে তোমরা শুধুমাত্র অর্নামেন্ট হিসেবে রেখে দেবেন। তো রাইট জায়গাতে রাইট মানুষকে নিতে হবে আমার কাছে মনে হয়, তাহলে কি আপনি ওটা গতিটা ঘুরবে। আরিফুল ইসলাম রনির কাছেও জানতে চাই একই প্রশ্ন, যে বিপিএল শেষ হতে চলেছে কিন্তু একটা ধাপ এখনো বাকি আছে, সেটার কেবল শুরু হলো এই তদন্ত কিংবা অনুসন্ধান যেটাই বলি, সেই জায়গাটায় আসলে কতটা আশাবাদী হওয়ার সুযোগ আছে, কিংবা বিপিএলের এই ঘটনা আসলে নতুন নয় যে কমিটি করলেই যে আসলে কিছু বের হবে এমন নয়, এগুলো আগের বিপিএলগুলোতেও আমরা অনেক কিছু দেখেছি। আমি বলছি যে আসলে চেঞ্জেস কি আসবে কিনা। আশা তো মানে করতে হবে, কিন্তু যদিও বাংলাদেশের বাস্তবতায় বিসিবির বাস্তবতায় আসা যায় খুব বেশি নাই। বাংলাদেশে তো যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি গঠন করা হয়, এটা এসে এরকম গঠন করা হয়েছে, এবং তদন্ত কমিটিতে যাদেরকে রাখা হয়েছে বিসিবির ইনকোয়ারি কমিটিতে স্পেশালি, উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি জানি না যে আসলে তারা কতটা মানে ইফেক্টিভ হবেন। দেখুন, একজন সাবেক ক্রিকেটারকে রাখা হয়েছে, অবশ্যই তিনি বাংলাদেশে খেলেছেন, তখন তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ছিল না, কিন্তু খেলেছেন বাংলাদেশের টিমে, খেলেছেন ঘরোয়া ক্রিকেট খেলেছেন, কিন্তু এখনকার ক্রিকেটের যে বাস্তবতা, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে বাস্তবতা, কীভাবে জিনিসগুলো হয়, তিনি তো আসলে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নন। এখান থেকে আমার মনে হয় পার্সোনালি যে তিনি আসলে অনেক দূরে আছেন। সো আমি জানি না যে কতটা এফেক্টিভ তিনি হবেন, আমি ভুল প্রমাণিত হলে আমি খুবই খুশি হব, কিন্তু আমি জানি না আসলে তিনি কতটা মানে এফেক্টিভ হবেন। বিচারপতি আছেন, আইনজীবী আছেন, তারা আসলে ক্রিকেটের মানে এই সমসাময়িক ক্রিকেটের সম্পর্কে তাদের কতটা জানাশোনা আছে আমি ঠিক জানি না। এবং ওই ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি যে কমিটি গঠন করেছে, সেখানেও তো আমি দেখলাম যে এনএসসি আছেন, হ্যাঁ আমলারা আছেন, তারাও আসলে এই মাঠের ক্রিকেট যখন একটা স্পট ফিক্সে আপনি ধরবেন, ওই টেন্ডেন্সিটা আপনি কীভাবে বুঝবেন, এটা কিন্তু ডে ইন ডে আউট, এক্স্যাক্টলি আপনার খেলার পালসটা বুঝতে হবে এবং টেন্ডেন্সিতে বুঝতে হবে, কারণ আপনাকে কিন্তু এটা প্রমাণ করা খুব টাফ। সো আপনাকে খেলাটা বুঝতে হবে, খেলার একদম ভেতর বাইরে সব কিছু বুঝতে হবে, সমসাময়িক ক্রিকেটে কী হচ্ছে, কীভাবে হচ্ছে জিনিসগুলো, সেগুলো বুঝতে হবে। সেগুলো না বুঝতে পারলে আসলে আপনার তদন্ত দায় সারাই হবে, কথা বলে কিন্তু এগুলো বের করা যাবে না, এটা কিন্তু আপনাকে আরও ভেতরে গিয়ে ডিগ আউট করতে হবে। পাইলট ভাই, বিপিএলটা আসলে যেটা ক্রিকেট বোর্ড বলছে যে আগামী বছর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে আসলে বিপিএলটা করা, মানে সেটা কি সফল হবে? আইপিএল একটা আলাদা কোম্পানি হিসেবে কাজ করে, সেটা আমরা জানি তারা সফল হয়েছে, বাংলাদেশে কি আসলে সেটা সফল হওয়া সম্ভব, মানে পুরো মোড়কটা চেঞ্জ করে? আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু করবেন, খুবই ভালো কথা, এটা তো স্বাভাবিক। এখনকার যুগে আপনি একটা বিয়ের প্রোগ্রাম করবেন, আপনি কিন্তু বর পক্ষ বা মেয়ে পক্ষ কিন্তু নিজেরা অ্যারেঞ্জ করেন ইভেন্ট ম্যানেজমেন্ট, বাট আপনাকে বুঝতে হবে যে আমি যে ইভেন্টটা দিচ্ছি সেখানে কস্টিংটা কী আসছে, আমার ব্র্যান্ড ভ্যালুটা কী আসছে, প্রোগ্রামটা কী হবে, নিজেকে তাকে বুঝতে হবে কিছুটা।
আপনি না বুঝলে তাহলে আপনি কি করে আপনি সমস্ত কিছু ডিসিশনটা নিতে পারবেন? আপনাকে তো বোকা বানিয়ে চলে যাবে ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখা গেলো যে আপনাকে এটা হয়েছেও আগে আগে তো তাই ঘটনা ঘটেছে। শুরুর জি, দিকে শুরুর 2013 না 12 13 তাই তো বোকা বানিয়ে দিয়ে সব টাকা নিয়ে চলে যাবে, বিকজ আপনি জরুরি পরিমাণে আপনার টাকা হওয়ার কথা, সেখানে দেখা গেলো যে তারাই নিয়ে চলে গেছে। তো এটা জানতে হবে আগে যে এইখানে কি কস্টিং আসতে পারে, এখানে কি হতে পারে, আর এটা করলে কি হবে, আমার নার্ভ বুঝতে হবে, বাংলাদেশের মানুষের নার্ভ বুঝতে হবে। ব্র্যান্ডটাও তো তৈরি করতে হবে, Brand তারপরে তৈরি- আপনি ওই হ্যাঁ। জায়গায় যাবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। এবারের বিপিএল শেষের পথে, পরের বিপিএল নিয়ে যেন আলোচনা সমালোচনা এত না হয়, এরকম না হয়, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। সবাই ভালো থাকবেন।